প্রতিটি মানুষকে তার কর্মফল এই জীবনেই ভোগ করতে হয়, আজ নয়তো কাল। তুমি কারোর সাথে যতটা খারাপ করবে, তোমার সাথেও ঠিক ততটাই খারাপ হবে। এটাই প্রতিটি মানুষের বিধির লিখন। আজ যে গল্প বলতে চলেছি তা এই কথাগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। আজকের গল্পে অভিনয় করেছেন লক্ষ্মী, দেবব্রত, শ্রীকান্ত, সৌভিক। অন্যান্য চরিত্র এবং গল্প পাঠে আমি সাহেব। চলো শুনে নি আধুনিক লেখক শ্রীকান্ত শর্মার কলমে এক রহস্য রোমাঞ্চকর রোমহর্ষক গোয়েন্দা গল্প প্রতিশোধন। হালকা শীতে সকাল 7টায় বাইক নিয়ে শঙ্কর বেরিয়ে পড়ল বাঁকুড়ার উদ্দেশ্যে। দুর্গাপুর থেকে বাঁকুড়া প্রায় 40 কিলোমিটার রাস্তা। বেলা 12টার পর শঙ্কর বাঁকুড়া সদর থানায় পৌঁছালো। এক পরিচিত কনস্টেবল শঙ্করকে নিয়ে গেল বড়বাবুর মিটিং রুমে। শঙ্কর ভিতরে ঢুকে দেখল মন্ত্রীমশাই সাদা পাঞ্জাবি পরে গম্ভীর মুখে বসে আছে। পাশে দুজন বডিগার্ড বন্দুক নিয়ে দাঁড়িয়ে। একজন লোক দারোগার সাথে কথা বলছিল, হয়তো মন্ত্রীমশাইয়ের পিএ। শঙ্কর ঢুকতেই দারোগা বলল, এসো এসো শঙ্কর, ইনি পরিবহন মন্ত্রী দেবদুলাল মহাপাত্র। শঙ্কর নমস্কার করল। মন্ত্রীমশাই গম্ভীর স্বরে বলল, এই আপনার সেই মোস্ট ইন্টেলিজেন্ট ডিটেকটিভ, এর কথাই বলছিলেন? দারোগা বিনয়ী কণ্ঠে বলল, আগে হ্যাঁ, বসো শঙ্কর। শঙ্কর কোটটা খুলে এক জায়গায় রেখে চেয়ারটা একটু পিছনে টেনে বসল। শুনুন শঙ্কর বাবু, আজ 17 দিন হয়ে গেল আমার ছেলের খবর এরা দিতে পারেনি। আগের অফিসারকে 2 সপ্তাহ সময় দিয়েছিলাম, তারপর ওকে জলপাইগুড়িতে ট্রান্সফার করে দিয়েছি। এনাকেও 2 সপ্তাহ সময় দিলাম, কিন্তু আমার বিশ্বাস পুলিশের দ্বারা কিচ্ছু হবে না। দেখি আপনি যদি কিছু করতে পারেন। আসি। এক টানা কথাগুলো বলে মন্ত্রীমশাই চেয়ার ছেড়ে উঠে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে পিএ এবং তার সিকিউরিটিরাও থানা থেকে বেরিয়ে গেল। দারোগা শুভঙ্কর সান্যাল একটা দীর্ঘশ্বাস টেনে নিয়ে বলল, বুঝলে তো কেন আমার হঠাৎ দুর্গাপুর থেকে বাঁকুড়ায় পোস্টিং? 2 সপ্তাহ পর যে কোথায় যাব তার ঠিক নেই। এখন সবটা তোমার হাতে শঙ্কর, এই যাত্রায় আমাকে বাঁচাও। কথাগুলো বলে দারোগা হাত জোড় করল। শঙ্কর একটু সংকুচিত হয়ে বলল, এমন করে বলে আমাকে লজ্জা দেবেন না। আমি তো এসেছি, দেখছি কি করা যায়। আপাতত আমাকে একটা বাড়ি ভাড়া দেখতে হবে। দারোগা চেয়ার ছেড়ে উঠে শঙ্করের কাছে এসে বলল, সে চিন্তা তোমাকে করতে হবে না। আমার কোয়ার্টারটা বেশ বড়, আর আমরা তো মাত্র 3 জন সদস্য। উপরে 2টো রুম ফাঁকাই আছে। চলো এখন আমার সাথে চলো। কথাগুলো বলে দারোগা থানা থেকে বেরিয়ে গাড়িতে উঠল। শঙ্কর কোটটা পরে নিল, তারপর ব্যাগটা হাতে নিয়ে থানা থেকে বেরিয়ে বাইক স্টার্ট করে অনুসরণ করলো দারোগার গাড়িটাকে। পনেরো 20 মিনিট পর দারোগার কোয়ার্টারের কাছে পৌঁছালো শঙ্কর। ভিতরে প্রবেশ করতেই শঙ্কর দেখল দারোগা স্ত্রী পুজোতে ব্যস্ত। দারোগা শঙ্করকে নিয়ে উঠে গেল দোতলায়। রুমের দরজা খুলে প্রথমে দারোগা প্রবেশ করল, পিছনে শঙ্কর। দারোগা স্ত্রী ঘরটা আগে থেকেই গুছিয়ে রেখেছিল। ঘরে ঢুকে দারোগা বলল, তুমি একটু রেস্ট নাও কেমন?
আর আমি একটু থানা থেকে ঘুরে আসি। তোমার মাসিমা পুজো শেষ করেই তোমার সাথে কথা বলতে আসবে। এই বলে দারোগা বেরোতে যাচ্ছিল, তখন শঙ্কর ব্যাগটাকে রেখে বলল, মন্ত্রীমশাইয়ের বাড়ির ঠিকানাটা আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। তারপর গাড়িতে চেপে শঙ্করকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিল। শঙ্কর মেসেজটা দেখে কিছুক্ষণ চুপ করে বসে কিছু একটা ভেবে বেরিয়ে পড়ল। দ্বারকেশ্বর নদীর কিনারায় মন্ত্রীমশাইয়ের বিরাট বাড়ি। গেটের সামনে দুজন দারোয়ান। শঙ্কর গিয়ে দাঁড়াতেই একজন মন্ত্রীমশাইয়ের পারমিশন নিতে গেল, তারপর এসে গেট খুলে দিল। শঙ্কর বাইকে করে ভিতরে প্রবেশ করল। মন্ত্রীর পিএ এসে শঙ্করকে বাড়ির ভিতরে নিয়ে গেল। ভিতরে ঢুকে শঙ্কর ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসল। শঙ্করের তীক্ষ্ণ নজর সারা বাড়ির আনাচে কানাচে ঘুরতে লাগলো। একটু পর উপর থেকে গটগট করে নেমে এলো মন্ত্রীমশাই। শঙ্কর দাঁড়িয়ে নমস্কার করল। মন্ত্রীমশাই শঙ্করের সামনের সোফায় বসে বলল, বসুন শঙ্কর বাবু। পিয়ের দিকে হাতের ইশারা করে তাকে চা আনতে বলল। আচ্ছা স্যার, আপনার ছেলের স্ত্রীর কি হয়েছিল? মন্ত্রীমশাই একবার সোফার পিছন দিকে ঘুরে দেওয়ালে টাঙানো ছবিটা দেখে বলল, কি বলবো শঙ্কর বাবু, একটা ছোট জাতের মেয়েকে বিয়ে করে ঘরে এনেছিল। অনিচ্ছা সত্ত্বেও আমি মেনে নিয়েছিলাম, কিন্তু বছর পেরুতে না পেরুতেই দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। আর আগের বছর বর্ষাতে এই দ্বারকেশ্বর নদীতে ছেলের সাথে ঝামেলা করে ঝাঁপ দিয়ে দিল। আমি অনেক চেষ্টা করেছিলাম, সাঁতারু পর্যন্ত নামিয়েছিলাম, কিন্তু বৌমাকে পাওয়া গেল না। পুলিশও কিচ্ছু করতে পারল না শঙ্কর বাবু, কিচ্ছু না। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল মন্ত্রীমশাই। একজন 55-60 বছরের বৃদ্ধ একটি প্লেটে করে চা আর বিস্কুট এনে শঙ্করের হাতে দিয়ে চলে গেল। শঙ্কর প্লেটটা হাতে নিয়ে বলল, আচ্ছা, আপনার ছেলের কোথায় বিয়ে হয়েছিল? গ্রামের নামটা আমার ঠিক মনে নেই। এই রামু, এদিকে শোন। বৃদ্ধ চাকর রামুকে মন্ত্রীমশাই তার কাছে ডাকল। রামু হাত মুছতে মুছতে এসে দাঁড়ালো। মন্ত্রী আবার জিজ্ঞেস করল, বৌমার গ্রামটার নাম তোর মনে আছে? আগে বাবু কৃষ্ণনগর, বড় নদী পেরিয়ে ঘন্টাখানেকের রাস্তা। ঠিক আছে, তুই যা। তারপর শঙ্করের দিকে তাকিয়ে বলল, জয়ের বয়স যখন 12 ওর মা মারা যায়। আমি তো রাজনৈতিক কাজে খুব ব্যস্ত থাকি, রামুই ওকে কোলে পিঠে করে মানুষ করেছে। শঙ্কর চায়ের কাপে চুমুক দিয়ে বলল, জয়ের রুমটা একবার দেখতে চাই। ঠিক আছে, রামু আপনাকে দেখিয়ে দেবে। আমি তাহলে এখন উঠি? ঠিক আছে, আপনি আসুন। রামু, হ্যাঁ বাবু। এনাকে জয়ের ঘরটা দেখিয়ে দে একবার। আচ্ছা বাবু। এই বলে মন্ত্রীমশাই সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। শঙ্করের ফিরতে রাত 12টা বেজে গেল। দারোগা ডাইনিং রুমে বসে শঙ্করের জন্য অপেক্ষা করছিল। শঙ্কর ভিতরে ঢুকতেই বলল, কি ব্যাপার, ডিটেকটিভ মশাইয়ের যে দেখাই পাওয়া যাচ্ছে না। শঙ্কর গিয়ে সোফায় বসল। খাওয়া দাওয়া ঠিক করে হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। তারপর বলো, একদিনে কতটা কি জানতে পারলে? মন্ত্রীমশাইয়ের বাড়ি গিয়েছিলাম। তারপর জয়ের মন্ত্রীমশাইয়ের ছেলের কয়েকটা বন্ধুর সাথে কথা বললাম, আর রামু। তবে এই রামুটা বেশ একটা সুবিধে লাগছে না। উফ, একটু খোলসা করে বলো না প্রথম থেকে। বলছি।
আজ থেকে 2 বছর আগে মন্ত্রীমশাইয়ের ছেলে একটি গ্রামের মেয়েকে বিয়ে করে। মেয়েটির বাবা গরিব মিস্ত্রি, ফার্নিচার, আলমারি এই সব তৈরির দোকানে কাজ করত। নাম ভোলা কামার। তার একমাত্র মেয়ে স্নেহা, দেখতে খুব সুন্দর। জয়ের স্নেহাকে দেখে খুব ভালো লেগে যায়, আর তারপর একদিন বিয়ে করে বাড়ি নিয়ে আসে। মন্ত্রীমশাই প্রথমে মেনে নিতে না পারলেও পরে নিজের রাজনৈতিক ইমেজ ঠিক রাখতে মেনে নিয়েছিলেন। বিয়ের 1 বছর পর একদিন নাকি জয়ের সাথে স্নেহার খুব ঝামেলা হয়, আর স্নেহা ওই দিন রাতে তারকেশ্বর নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। মন্ত্রীমশাইয়ের বাড়ির পিছনে দরজা দিয়ে নদীর যে রাস্তাটা, সেটাও আমি দেখে এলাম। ওই জায়গাটায় নদীটা বেশ গভীর আর বড়। বর্ষাকালে জল যখন পরিপূর্ণ থাকে, তখন যে কেউ নদীতে ঝাঁপ দিলে তার পক্ষে বাঁচা অসম্ভব। কথার মাঝেই দারোগা বলল, সেই ঘটনার সঙ্গে 1 বছর পর জয়ের মিসিং হওয়ার কি কোনো সম্পর্ক আছে? ওটাই দেখতে হবে। রামুর সাথে কথা বলে যতটুকু বুঝলাম, কিছু একটা চাপা দিচ্ছে, সত্যিটা বলছে না। সব যেন শেখানো বলি। ঠিক আছে, আজ তুমি রেস্ট নাও, অনেক রাত হয়েছে। এই বলে দারোগা উঠল। শঙ্কর কোনো উত্তর না দিয়েই কিছু একটা ভাবতে ভাবতে উপরের দিকে চলে গেল। পরের দিন সকালে ওঠার পর দারোগা শঙ্করকে দেখতে পেল না। ডিউটি থেকে ফিরে অনেক রাত পর্যন্ত শঙ্করের জন্য অপেক্ষা করল, কিন্তু শঙ্কর এলো না। শঙ্করের ফোনও সুইচড অফ। 1 দিন, 2 দিন, 3 দিন কেটে গেল, শঙ্করের দেখা নেই। দারোগা এবার বেশ চিন্তায় পড়ে গেল। গোয়েন্দাদের জীবন এমনই হয়, আর শঙ্কর রহস্যের গন্ধ পেলে সেই মায়াজাল কাটাতে নিজেকে সব দিক থেকে সক্রিয়ভাবে নিয়োজিত করে নেয়। কোনো কিছুর যে খেয়াল থাকে না, সেটা দারোগা ভালোভাবেই দেখেছে। তাই দারোগা অপেক্ষা করতে লাগল। 6 দিন পর রবিবার দুপুর 12টার দিকে শঙ্কর ফিরল। দারোগা আজ থানায় যায়নি। শঙ্করকে দেখে দারোগা বলল, কি ব্যাপার শঙ্কর, কোথায় ছিলে এতদিন? আর তোমার ফোনটা অফ কেন? আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন, মন্ত্রীমশাইয়ের বাড়ি যাব। আমি ফ্রেশ হয়েই আসছি। এই বলে শঙ্কর দ্রুত পায়ে উপরে উঠে গেল। খবরের কাগজ হাতে নিয়ে দারোগা অবাক হয়ে তাকিয়ে রইল। শঙ্কর স্নান করে রেডি হয়ে উপর থেকে নামতে নামতে দেখল ডাইনিং রুমের টেবিলে ইউনিফর্ম পরে দারোগা খাচ্ছে। পাশে বসে তার মেয়ে বাসন্তী, বয়স 22-23-এর মতো। দারোগার স্ত্রী খাবার এনে দিচ্ছে এক এক করে। শঙ্করকে দেখে দারোগার স্ত্রী বলল, তোমার তো দেখা মেলে না বাপু, পরিচয়ী পাখির মতো উড়ে বেড়াও। এসো, খেয়ে নেবে, এসো। শঙ্কর খাবার টেবিলে গিয়ে বসল। বাসন্তী খেতে খেতে একবার চোখ তুলে তাকালো শঙ্করের দিকে। খাবার শেষ করে শঙ্কর আর দারোগা বেরিয়ে পড়ল। শঙ্করের চোখে মুখে সেই তৃপ্তি, যেটা দারোগা আগেও দেখেছে। দারোগা বুঝতে পারল শঙ্কর নিশ্চয়ই কেস সলভ করে দিয়েছে। পুলিশের জিপ থেকে দারোয়ান গেট খুলে দিল। রামু শঙ্করকে দেখে উপরে গেল মন্ত্রীমশাইকে ডাকতে। দারোগা আর শঙ্কর ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসল। একটু পরে মন্ত্রী উপর থেকে নামল। দারোগা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। শঙ্কর যেমন বসেছিল তেমনি বসে রইল।
মন্ত্রী ও দারোগা দুজন দুজনকে নমস্কার করল। মন্ত্রীমশাই একবার তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে শঙ্করের দিকে তাকিয়ে সামনের সোফায় গিয়ে বসল। পরিবেশটা কেমন থমথমে হয়ে আছে। কেউ কিছু বলছে না দেখে দারোগা বলল, শঙ্কর, কিছু বলো। জয়ের কি কোনো খবর পেয়েছো? কি হলো শঙ্কর বাবু, বলুন, আমার ছেলে কোথায়? রামু তখন 2 কাপ চা নিয়ে এসে সামনে নামিয়ে চলে যাচ্ছিল। শঙ্কর গম্ভীর স্বরে বলল, দাঁড়ান রামু বাবু, আপনি কোথাও যাবেন না। রামু মন্ত্রীমশাইয়ের সোফার পাশে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে গেল। শঙ্কর মন্ত্রীর দিকে তাকিয়ে বলল, স্যার, আপনি তো অনেক কিছুই লুকিয়ে গেছেন আমাদের থেকে। মন্ত্রী ইতস্তত হয়ে বলল, মানে আমি আমি কি লুকিয়েছি? শঙ্কর একবার রামুর দিকে তাকালো। রামুর চোখে চোখ পড়তেই রামু মাথা নামিয়ে নিল। শঙ্কর বলল, আপনার ছেলে নিখোঁজ হওয়ার কিছুদিন আগের থেকে পাগলের মতো হয়ে গিয়েছিল। আপনি তো সাইকিয়াট্রিস্টও দেখিয়েছিলেন, কই এই কথাগুলো তো বলেননি। শঙ্করের কথায় মন্ত্রীমশাইয়ের মুখটা একেবারে ছোট হয়ে গেল। সেটাকে গোপন করার চেষ্টা করে গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, জয়ের একটু প্রবলেম হচ্ছিল কয়েকদিন, কিন্তু তার সাথে হঠাৎ তার নিখোঁজ হয়ে যাওয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে মিস্টার মহাপাত্র। ধমকের সুরে বলেই শঙ্কর উঠে দাঁড়ালো। দারোগা অবাক হয়ে ভয়ে ভয়ে তাকিয়ে রইল শঙ্করের দিকে। শঙ্কর মন্ত্রীর সোফার পিছনে গিয়ে বলল, আজ থেকে ঠিক 1 বছর আগে বর্ষার দুর্যোগের এক রাতে জয়ের সাথে স্নেহার ঝগড়া হচ্ছিল। জয় মানে আপনার ছেলে দুশ্চরিত্র ছিল, নেশাও করত খুব। স্নেহা সেটা মানতে পারেনি আর জয়কে ছেড়ে যেতেও চায়নি। ওই দিন রাতে দুজনের মধ্যে যখন ভীষণ ঝগড়া হচ্ছিল, তখন জয় স্নেহার পেটে লাথি মারে আর স্নেহা রুম থেকে ছিটকে পড়ে। সিঁড়ির রেলিংয়ে তার মাথাটা ধাক্কা খায়, এরপর গড়িয়ে পড়ে সিঁড়ি বেয়ে, যার ফলে সঙ্গে সঙ্গে মারা যায়। আর আপনার যুক্তিতেই সেই রাতে সবেগে বয়ে চলা দ্বারকেশ্বর নদীর গভীর জলে রামু আর জয় পিছনের দরজা দিয়ে স্নেহার রক্তাক্ত মৃতদেহটা ছুঁড়ে ফেলে দেয়। পরে রামু এসে সব রক্তের দাগ ধুয়ে ফেলে, আর আপনি একটা গল্প বানিয়ে প্রচার করে দেন যে স্নেহা নিজেই নদীতে ঝাঁপ দিয়েছিল। শঙ্করের কথা শুনে রামু ভয়ে কাঁপতে শুরু করল। অবাক বিস্ময়ে তাকিয়ে রইল দারোগা। শঙ্কর এবার সোফায় বসে বলতে শুরু করল, সবাই যখন ধীরে ধীরে স্নেহার কথা ভুলতে চলেছিল, সবকিছু স্বাভাবিক হয়ে আসছিল, আর তখনই একটা অন্যরকম ঘটনা ঘটল। জয় রিসেন্ট কিছুদিন ধরে স্নেহাকে দেখতে পাচ্ছিল। যে কোনো পার্টিতে বা ক্লাবে গেলেই ধারে কাছে জয় স্নেহাকে অনুভব করতে লাগলো, আর ওই চাপ নিতে পারছিল না জয়, পাগলের মতো হয়ে গিয়েছিল। আপনি ওকে নিয়ে যান সাইকিয়াট্রিস্টের কাছে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। আর তারপর জয় একদিন নিখোঁজ হয়ে যায়। যেমন কর্ম ঠিক তেমনি ফল। স্নেহার মতোই জয় নিখোঁজ। মন্ত্রী মশাই মুখ তুলে করুণ সুরে বলল, তবে কি আমার জয় আর বেঁচে নেই? সে কথা আপনার না জানাই ভালো দেবদুলাল বাবু। এবার আপনি ওসব জানতে গেলে শেষ জীবনটা আপনাকে হাজতে কাটাতে হবে, আর রামুকেও। কাল তো আপনার দিল্লিতে মিটিং আছে, যান করে আসুন। চলুন স্যার। 2 কাপ চা সামনেই নামানো রইল। অবাক বিস্ময়ে দারোগা শঙ্করের পিছনে পিছনে বেরিয়ে পড়ল। রামু ভয় ভয় দৃষ্টিতে তাকিয়ে আছে মন্ত্রী মশাইয়ের দিকে। মন্ত্রী মশাই
মাথা নিচু করে বসে রইল। শঙ্করের সাথে বাইরে বেরিয়ে আসতে আসতে দারোগা জিজ্ঞেস করল, কি হলো ব্যাপারটা? আমি তো কিছুই বুঝলাম না শঙ্কর। বলছি, চলুন আগে গাড়িতে উঠুন, আর একটা জায়গায় যেতে হবে, বুঝলেন? এই বলে শঙ্কর গাড়িতে উঠল, সাথে সাথে দারোগাও। শঙ্কর বলল, আচ্ছা চাবিটা দিন, আমি ড্রাইভ করছি। দারোগা চাবিটা দিয়ে জিজ্ঞেস করল, মন্ত্রী মশাই যদি খুন করে থাকে বা খুনের সাথে জড়িয়ে থাকে, তবে তার প্রমাণ জোগাড় করে ওকে তো অ্যারেস্ট করতে হবে। একজন অসহায় মেয়েকে খুন করে নদীর জলে ভাসিয়ে দিয়েছে, আর তাকে ছেড়ে দেবো? না 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 না, এ কিছুতেই হতে পারে না। শঙ্কর গাড়িটা ব্যাক করে মন্ত্রীর বাংলো থেকে বেরিয়ে গেল। আর মন্ত্রীর ছেলের কি হয়েছে? আপনি অত অধৈর্য হবেন না স্যার, সবটা জানতে পারবেন। এখন যদি মন্ত্রীর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করিও, তাতে ওনার যে বিরাট কিছু শাস্তি হবে তার তো কোনো ঠিক নেই। কিন্তু তার সাথে আরও দুজনকে অ্যারেস্ট করতে হবে। আগে ওখানে চলুন, সব বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু এখন আমরা যাচ্ছি কোথায়? এই নদীর ব্রিজ পেরিয়ে কয়েকটা গ্রামের পর একটা গ্রাম আছে, কৃষ্ণনগর, ওখানে যাচ্ছি। ও, তার মানে এখন আমরা স্নেহার বাবার কাছে যাচ্ছি। কি যেন নামটা বলেছিলে? ভোলা কামার। কিছুটা করে জঙ্গল পেরিয়ে একটা গ্রাম, আবার জঙ্গল পেরিয়ে আবার একটা গ্রাম, এইভাবে কয়েকটা গ্রাম পেরিয়ে কাঁচা রাস্তা বেয়ে শঙ্কর পৌঁছালো কৃষ্ণনগর প্রান্তে। একটা মাটির বাড়ির সামনে, খড়ের চাল, সামনে অনেকটা জায়গা বেড়া দেওয়া। বেড়ার বাইরে গাড়িটা দাঁড় করালো শঙ্কর। ভিতর থেকে লোহা পেটানোর শব্দ আসছে। শঙ্কর ও দারোগা বেড়ার ভিতরে প্রবেশ করল। এই ঘরটি গ্রামের একেবারে প্রান্তে। এর কিছুটা দূরে গ্রামের শ্মশান, সেখান থেকে হালকা ফুলের গন্ধ আসছে। দারোগা চারিদিকে ভালো করে দেখতে লাগলো। শঙ্কর ডাক দিল, ভোলা বাবু, বাড়িতে আছেন নাকি? মাটির ঘরটার পাশে একটা খড়ের চালায় লম্বা লম্বা ইস্পাতের পাতে ঘা মারছিল একটা 50-55 বছরের লোক। হাইট 5 ফুটের কিছুটা বেশি, পরনে একটা ময়লা ধুতি। শঙ্করের ডাক শুনে চালা থেকে বেরিয়ে এলো ভোলা। দারোগাকে দেখে একটু যেন ভয়ে থমকে গেল। তারপর ভিতরে ঢুকে একটা দড়ির খাট বের করে এনে ঘরের সামনে পেতে দিল। শঙ্কর বলল, আসুন স্যার, বসুন। দারোগা একবার ভালো করে ভোলাকে দেখে নিয়ে খাটে বসল। শঙ্করও বসল। ভোলা ওদের সামনে হাঁটু মুড়ে মাটিতেই বসে পড়ল। শঙ্কর জিজ্ঞেস করল, তা কাজকর্ম কেমন চলছে? ভোলা বিনীতভাবে বলল, ঠিকঠাকই চলছে বাবু। আপনি কতদিন ওই ফার্নিচারের দোকানে কাজ করতে যাননি? তা 1 বছর হলো বাবু। আমি এখানেই সব তৈরি করি, আর হয়ে গেলে ওরা এসে এখান থেকেই সব নিয়ে যায়। সেদিন থেকে জয় আপনার সাথে দেখা করতে এসে আর ফিরে যায়নি, জানেন তো? শঙ্করের কথা শুনে ভোলার চোখগুলো হিংস্র বাঘের মতো জ্বলে উঠল। সে চুপ করে রইল। শঙ্করের কথা শুনে দারোগাও অবাক হয়ে তাকালো ভোলার দিকে। এত নিখুঁত প্ল্যান, কোনো দিকে কোনো প্রমাণ রাখেননি? একজন মন্ত্রীর ছেলে মার্ডার করে নিশ্চিন্তে কাজ করে যাচ্ছেন। শঙ্করের কথা শুনে দারোগা আর স্থির থাকতে পারল না। খাট থেকে উঠে বলল, কি, এ জয়কে খুন করেছে? হ্যাঁ স্যার, ইনি। বসুন, সব বলছি। দারোগা আবার খাটে বসল। শঙ্কর বলতে শুরু করল, এই 6 দিন আমি কেসটার জন্য হন্যে হয়ে ঘুরছি। এই গ্রামেই 2 দিন এসেছিলাম। ইনি বাঁকুড়ার শিবশক্তি ফার্নিচারের একজন ভালো মিস্ত্রি।
ওখানে গিয়েই আগে কাজ করতেন, কিন্তু যেদিন থেকে এনার মেয়ে স্নেহার সাথে ওই দুর্ঘটনাটা ঘটে সেদিন থেকে বাঁকুড়া যাওয়া বন্ধ করে দেন। আসলে মেয়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার সংকল্প নেন, কারণ ভোলাবাবু নিজেই তার মেয়েকে জয়ের হাতে তুলে দিয়েছিলেন, আর মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখবেন না সে কথাও দিয়েছিলেন জয়কে। কিন্তু সবাইকে লুকিয়ে মন্ত্রীমশাইয়ের বাড়ির পিছন দিকে মাঝে মাঝে রাতের বেলায় মেয়ের সাথে দেখা করতে যেতেন। যেদিন স্নেহার সাথে এই ঝামেলা হয় সেদিনও গিয়েছিলেন, কিন্তু সেদিন আর ওনার মেয়ে আসেনি। রামু আর জয় স্নেহাকে নদীর জলে ফেলে দিয়েছিল, যা ভোলাবাবু চুপিসারে দেখেছিলেন, আর সেদিনই প্রতিজ্ঞা করেন জয়কে এর শাস্তি দেবে। তারপর থেকে শুরু জয়ের বিসর্জনের আয়োজন। দোকানের কাজ ঘরেই করতে থাকেন ভোলাবাবু। প্রথমে অনেকগুলো ফুলের চারা নিয়ে এসে এই ঘরের পিছনে যে শ্মশানটা আছে তার চারদিকে ফুলের চারা লাগান। রাতের দিকে এই ফুলের গন্ধ আরো প্রখর হয়ে ওঠে। সেই সঙ্গে ঘরে নিয়ে আসেন কয়লার বস্তা। যখন জয় স্নেহাকে তার চারদিকে প্রায়ই দেখতে পেতে শুরু করলো আর ভয়ে পাগলের মতো আচরণ করতে লাগলো, তখন ভোলাবাবু এই অবস্থাটা থেকে মুক্তির উপায় করে দেবেন বলে জয়ের সাথে একদিন দেখা করে আসেন। আজ থেকে 24 দিন আগে 17ই মাঘ পাশের নিকুঞ্জপুর গ্রামে কলকাতার বিরাট যাত্রাপাটির অনুষ্ঠান হয়। তাই ওই দিন রাতে পুরো কৃষ্ণনগর গ্রাম জনহীন হয়ে যায়। আর সেই সময় শ্মশানে কয়লার চিতা সাজান ভোলাবাবু। কয়লার আগুনে আলো বেশি দূর দেখা যাবে না, আর ফুলের মিষ্টি গন্ধে মরা পড়ার গন্ধও হারিয়ে যাবে। সন্ধ্যের সময় জয় যখন ভোলাবাবুর বাড়ি আসে তখন জলের গ্লাসে পটাশিয়াম সায়ানাইড মিশিয়ে রেখেছিলেন, যা টাচ করার সাথে সাথেই জয়ের মৃত্যু হয়। তারপর যখন কৃষ্ণনগরের মানুষ যাত্রা দেখতে চলে যায় তখন ভোলাবাবু কয়লার চিতায় জয়ের লাশ পুড়িয়ে ফেলেন। শঙ্করের কথা শুনে হতবাক হয়ে যায় দারোগা। ভোলা তখনও চুপ হয়ে বসে থাকে। শঙ্কর ভোলাকে তার চালায় থাকা একটা নতুন তৈরি আলমারির ফ্রেমের দিকে নির্দেশ করে বলে, ওই আলমারিটা কি স্নেহার দ্বিতীয় বিয়ের জন্য রেডি করছেন? শঙ্করের কথা শুনে বিস্ময়ে দারোগার চোখ কপালে উঠে যায়। অস্থির হয়ে জিজ্ঞেস করে, স্নেহার দ্বিতীয় বিয়ে মানে? স্নেহা তো 1 বছর আগেই। দারোগার কথা শেষ করতে না দিয়ে শঙ্কর বলল, মারা যায়নি সেদিন কি, তাই তো? ভোলার দিকে তাকিয়ে বলল শঙ্কর। ভোলা রাগে গজগজ করে বলে উঠল, ভোলা কামারের রক্ত, কই মাছের জীবন, অত সহজে ওরা কেড়ে নিতে পারবে? দারোগা বলল, তবে? হ্যাঁ স্যার। পিছনের দরজায় ভোলাবাবু সেদিন মেয়ের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু যখন রামু আর জয় স্নেহাকে নদীর জলে ফেলে দিয়ে দ্রুত ওখান থেকে চলে আসে তখন ভোলাবাবু সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিয়ে মেয়েকে তুলে আনেন। স্নেহা তখনও বেঁচে ছিল। ভোলাবাবু ওকে ঘরে নিয়ে আসেন। মন্ত্রী যখন মিথ্যা কাহিনী চারিদিকে প্রচার করে দেয়, ভোলাবাবু তখন ওর মেয়েকে ঝাড়খণ্ডের বোকারোতে ওর ভাইয়ের কাছে রেখে আসেন। আর জয়কে ভয় খাওয়ানোর জন্য মাস 1.5 আগে রাতের বেলায় ভোলাবাবু একদিন ট্রেনে করে স্নেহাকে নিয়ে আসেন। তারপর জয়কে অনুসরণ করে স্নেহা দেখা দিতে থাকে। কিছুদিন পর ভোলাবাবু দেখা করে জয়কে এখানে আনার জন্য রেডি করে নেন। তখনই মেয়েকে আবার বোকারোতে ট্রেনে করে দিয়ে আসেন। ভোলাবাবুর অজান্তে আমি তার ঘর সেদিন যখন সার্চ করেছিলাম, ভোলাবাবুর বোকারো থেকে ফেরার টিকিট আমি খুঁজে পাই। তারপর সন্ধান করে আমিও ঝাড়খণ্ডে গিয়েছিলাম। স্নেহার সাথে দেখা করে ওর কাছ থেকে সব ঘটনা জেনে আসি। সামনের বৈশাখী স্নেহার আবার বিয়ে ঠিক করেছেন ভোলাবাবুর ভাই, মানে স্নেহার কাকা। আর এই আলমারিটা মনে হয় নতুন জামাইয়ের জন্য, তাই তো ভোলাবাবু? ভোলা চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। দারোগা বলল, বাবা, এই লোকটা এত বড় কাণ্ড করে বসে আছে,
অথচ কোনো প্রমাণ রাখেনি। শঙ্কর তখন বলল, আচ্ছা ভোলাবাবু, সব প্রমাণ তো মিটিয়ে দিয়েছে, কিন্তু জয় যে মার্সিডিজ গাড়ি করে এসেছিল সেটার কি করলেন? ভোলা মুখ তুলে একবার শঙ্করের দিকে তাকালো। শঙ্করের নজর ভোলার ঘরের পাশের চালাটার দিকে। ও, বুঝলাম। চলুন স্যার, কেস সলভড। এই কেস নিয়ে আর মাতামাতি না করাই ভালো। এই বলে শঙ্কর উঠে গাড়ির দিকে হাঁটতে শুরু করলো। দারোগা পিছনে পিছনে আস্তে আস্তে জিজ্ঞেস করলো, কি বুঝলে শঙ্কর? অত বড় গাড়িটার কি করেছে? শঙ্কর গাড়িতে চেপে গাড়িটা স্টার্ট করলো। দারোগাও জিজ্ঞাসু দৃষ্টিতে গাড়িতে গিয়ে বসল। শঙ্কর গাড়িটা ব্যাক করতে করতে বলল, যে ইস্পাতের পাত দিয়ে ফার্নিচার তৈরি করে তার কাছে একটা গাড়ি থেকে আলমারি তৈরি করাটা কি এমন ব্যাপার? ভোলা খাওয়া।